ছোট্ট এক ঘরে গরিব রুটি বিক্রেতা রামু বসবাস করত। রামুর সংসারে ভীষণ অভাব ছিল। রামুর স্ত্রী মালতী ভীষণ পরিশ্রমী মহিলা ছিল এবং তাদের একমাত্র মেয়ে সোমা, যে ছিল পড়াশোনায় ভীষণ মনোযোগী। মা, তোমার কি রুটি বানানো এখনো হয়নি? আমার তো কলেজ যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর কত দেরি? এই তো মা, আমার তো রুটি বানানো সে কখনই হয়ে গেছে। তা তোর বাপ এখনো আসছে না কেন? রুটিগুলো বিক্রি করতেও তো আবার যেতে হবে। ঠিক আছে মা, আমি গিয়ে বাবাকে দেখছি। তুমি আমাদের জন্য খাবার বেড়ে রাখো মা, সময় নেই একদমই। বাবা, ও বাবা, আজকে যে এখনো বিছানা ছেড়ে উঠছো না, তুমি কি বাইরে রুটি বিক্রি করতে যাবে না নাকি? আজকে সকাল থেকে গা কাঁপুনি দিয়ে এমন জ্বর আসলো, মাথার ব্যথায় উঠতেই পারছি না। কি যে হলো! হ্যাঁ, তাহলে তো বাবা তোমার আজকে বাইরে যাওয়া চলবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল এনে তোমার গা মুছে দিচ্ছি বাবা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে? শোনা মা, আমরা হলাম গরিব মানুষ, আমাদের অসুখ বিসুখ দেখলে কি চলে? সামনে তোর বার্ষিক পরীক্ষার ফিটাও তো জোগাড় করতে হবে। তুই খাবারটা খেয়ে নে মা, তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ গো, সোমা বলল তোমার নাকি ভীষণ জ্বর এসেছে। তাহলে আজকে কি রুটি বিক্রি করতে যাওয়ার দরকার আছে? বাসায় থাকো। আহা মালতী, তুমি কি জানো না সামনে আমাদের মেয়ের বার্ষিক পরীক্ষা? সেটার ফি তো এখনো জমা দেইনি। আমাদের মেয়েকে আমরা অনেক বড় ডাক্তার বানাবো। ঘরে বসে থাকলে কি চলবে? ঠিকই তো বলেছ গো, মেয়ে তো আমাদের শেষ ভরসা। আচ্ছা শোনো না, আমি সমস্ত রুটি ভেজে গরমাগরম ঝুড়িতে রেখে দিয়েছি, এক্ষুনি তুমি বেরিয়ে পড়ো। এরপর রামু বন্ধুর সাইকেলে করে বেরিয়ে যায়। হঠাৎ বুকের ব্যথায় ছটফট করতে করতে রামু এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তার সমস্ত পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। নিজ বাবার লাশ সোমা চোখের সামনে দেখছিল। বাবা রে বাবা, কয়দিন আগেই তো রামুর মাটা মরল, এখন আবার রামু মরল। রামু একটা অপয়া বউ বিয়ে করেছে, সেই বউ আবার একটা অপয়া মেয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ মাসিমা, একেবারে ঠিকই বলেছেন। আমি তো এদের বাড়ির পাশে থাকি, কোলে ছোট্ট একটা বাচ্চা আছে। এদের অভিশাপে আমার বাচ্চাটার না জানি কি হয়ে যায়। অভিশাপ তো পরিবার পুরোটাই। আরে মাসিমা, তোমরা এসব কি বলছো? বাবাকে হারিয়ে আমি আর আমার মা শোকে পাথর। তোমরা আমাদের সান্ত্বনা দেওয়ার বদলে আমাদের অপয়া কেন বলছো? কোন যুগে পড়ে আছো তোমরা? কেউ কি করে অপয়া হতে পারে? কে রে, তুই না অনেক পড়ালেখা করে বড় হবি, তাহলে তুই কি এইটুকু জানিস না যে বড়দের মুখে মুখে তক্ক দিতে নেই? বেয়াদব মেয়ে। এই মালতী, তোরা এই গ্রামে আর থাকতে পারবি না। আমরা একটু ছেলে পুলে নিয়ে বাঁচতে চাই, বুঝলি? হ্যাঁ বাপু, ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে চলে যাও দেখিনি। তোমাদের মতো অপয়াদের সাথে থেকে আমরা আমাদের প্রাণ হারাতে পারবো না। না গেলে পঞ্চায়েত ডাকবো। হ্যাঁ, আমাদের অতটাও বাজে দিন আসেনি দিদি, যে আমার ভিটে বাড়ি থেকেই তোমরা আমায় পঞ্চায়েত ডেকে বিদায় করবে। না না, তোমরা যেহেতু আমাদের অপয়া ভাবছো, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, থাকবো না। এরপর মালতী তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে তার মেয়ে সোমাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা আরেক গ্রামে এসে পৌঁছে যায়। ক্লান্ত হয়ে তারা দুজনে একটি গাছতলে দাঁড়ায়। মা, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আরেক জায়গায় এসে গেছি। আর তো হাঁটতে পারছি না মা, আমরা এবার কোথায় যাব মা? আমি কিছু জানি না রে মা সোমা। তোর বাবা কত স্বপ্ন দেখেছিল, তোকে কত বড় ডাক্তার বানাবে। মানুষটা এই অবেলায় আমাদের ছেড়ে চলে গেল। তোর পড়ালেখার খরচ কি করে বহন করব? আর আমরাই বা এখন কোথায় থাকবো? কেন ঈশ্বর আমাদের সাথে এমনটা করলেন? তখনই এক বৃদ্ধ কাঠুরিয়া সেখানে আসে। তোমরা কারা মা? তোমাদেরকে এর আগে গ্রামে তো দেখিনি। আমি হলাম এক পোড়া কপালি, যে ছোটবেলায় মাকে বাবাকে হারিয়েছিলাম। এখন নিজের স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছি। আমার তো ছোটবেলাতেই মরে যাওয়া উচিত ছিল। দাদু, মায়ের অবস্থা খুবই করুণ। বাবার শোকে মা একেবারেই পাথর। গ্রামবাসীরা আমাদের অপয়া বলে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে,
তোমাদের কথা শুনে আমার চোখে জল চলে এলো। তোমরা চাইলে আমার ছোট্ট কুটিরে থাকতে পারো আমার সাথে। কাঠ কেটে কোনো মতে সংসার আমি চালিয়ে নেব তোমাদের নিয়ে। অসংখ্য ধন্যবাদ বাবা, আমাদের এই দুঃসময়ে আপনি আমাদের একটা থাকার ঠাঁই করে দিলেন বাবা গো। আমার কোনো মেয়ে নেই, বউটাও মারা গেছে। আজকে থেকে তুই আমার মেয়ে। এরপর থেকে মালতী এবং সোমা সেই বুড়োর বাড়িতেই মিলেমিশে বাস করতে থাকে। মা, দাদুর একার পক্ষে কাঠ কেটে আমাদের সকলকে নিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি তো কত দারুণ রুটি বানাতে পারো মা, তাহলে তুমি ওই ব্যবসাটা আবার শুরু করো না মা। পাগল মেয়ের কথা শোনো, এসব তুই কি বলছিস? আমি একজন স্বামী ছাড়া বিধবা, আমি এইসব কি করে করতে পারি? তাছাড়া ব্যবসা করার জন্য তো পুঁজিও লাগে, সেটাও তো নেই। ওসব চিন্তা বাদ দে মা। তুমি মেয়ে মানুষ দেখে কি তুমি ব্যবসা করতে পারবে না? আজকালকার যুগে নারীরা কি কোনো অংশে পিছিয়ে আছে নাকি? আর পুঁজির কথা বলছো? আমার পরীক্ষার ফি জমিয়ে রেখেছিলে তোমরা, সেইটা দিয়ে তুমি ব্যবসাটা শুরু করো মা। একবার ব্যবসা উঠে গেলে আমি তো অনেক পরীক্ষা দিতে পারবো মা, কিন্তু এই খারাপ সময়টা পার হওয়া দরকার। সোমা, তুই এসব কি বলছিস? তোকে বড় ডাক্তার বানানো তোর বাবার স্বপ্ন ছিল, আর আর আমি সেই স্বপ্ন মাটি দিয়ে নিজে ব্যবসায় নামবো? এ হতে পারে না মা, এ হতে পারে না। এসব তুই বলিস না সোমা। মা, তুমি বোঝার চেষ্টা করো, সবার আগে জীবন, এরপর তো সব কিছু। যদি তোমার ব্যবসাটা উঠে যায় তাহলে আমরা সবাই সুখে থাকতে পারবো মা। তুমি কাল সকাল থেকে আবার রুটি বানাবে। এরপর দিন থেকে মালতী আবার রুটি বানানো শুরু করে এবং বৃদ্ধ কাঠুরিয়া সেই রুটিগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। প্রথম দিনেই ভীষণভাবে সাড়া পেয়ে যায়। 10 বছর ধরে ব্যবসা করতে থাকা গৌরীর দোকানের সমস্ত খদ্দের মালতীর পরোটা খাওয়ার জন্য চলে গেছিল। মা মালতী, আজ তোর ব্যবসার ফলেই আমরা এত সুখের মুখ দেখতে পাচ্ছি। আমি যে এত সুখে থাকতে পারবো কোনোদিন ভাবিনি রে মা। এরম করে বলো না বাবা, বিপদের সময় যখন পথে পথে ঘুরছিলাম, তুমি যদি তোমার এই ঘরে আমাদের জায়গা না দিতে, এই বড় মেয়েটাকে নিয়ে কোথায় যেতাম বলো তো? আমরা তোমার কাছে ঋণী বাবা। দাদু, তুমি তো কোনো দিন তোমার পরিবার নিয়ে কিছুই বলো না, আজকে বলো না দাদু। তোমার পরিবারে কি তোমার সন্তান আর কেউ নেই দাদু? দিদি ভাই, আজকে তোকে দুঃখের একটা কথা বলি। আমার একমাত্র ছেলে, যাকে অনেক কষ্টে বড় করেছি, বড় হবার পর শহরে গিয়ে ছেলে আর এই বুড়া বাপটার খোঁজ রাখে না। মনে হয় মরে গেলেও আর দেখতে আসবে না। আমি বড্ড একা। বাবা, ওরম করে কেন বলছো? আমি তোমার মেয়ে আছি তো, তোমার নাতনি আর সোমা আছে তো, তুমি নিজেকে আর একা ভাববে না বাবা। আরে গৌরী, কদিন যাবো তোমার কি পরোটার দোকানে ব্যবসা কম হচ্ছে নাকি? কি আর বলি বলো তো, হঠাৎ এক নতুন ব্যবসায়ীর উত্থান হয়েছে। মালতীর পরোটার দোকানে সবাই চলে গিয়েছে। কি বলছো? উড়ে এসে জুড়ে বসে তোমার 10 বছরের ব্যবসায় এভাবে পানি ছুড়ে দিবে? হ্যাঁ? না না না, গৌরী এত সহজে হার মানে না। ওর ব্যবসায় এবার আমি জল ছেটাবো। এই কথা বলে গৌরী মালতীর বাড়িতে যায়। যাক, আসতে না আসতেই তোমার সাথে দেখা হয়ে গেল। তা তোমার মা কোথায়? তাকে দেখছি না যে। তুমি রুটি ভাজছো? বাবা বাহ। কাকিমা, আসলে মা সদাইপাতি আনতে বাজারে গিয়েছে তো, তাই আমি রুটি ভাজছিলাম। তা আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে এলেন? না, এলাম তোমার মায়ের সাথে দেখা করতে, যে রুটিতে কি এমন মেশায় যে আমার 10 বছরের ব্যবসা একবারে লাটে উঠতে চললো। আমরা কিছুই মেশাই না কাকিমা, আমরা ভালোবাসা দিয়ে রুটিগুলোকে তৈরি করি। আপনি একটু বসুন না, আমি আপনার জন্য একটু জলখাবার নিয়ে আসছি। এরপর সোমা জলখাবার আনতে চলে যায়। এদিক দিয়ে গৌরী তার কাজ সেরে ফেলে। আজকে পরোটার মাঝে এমন জিনিস মিশিয়েছি, যে খাবে সে তোকে পিটিয়ে বিদায় করবে। একটু পর বুড়ো মালতীর বানানো রুটি নিয়ে বাজারে বসে।
হঠাৎ বেশ কিছু গ্রামবাসী বাজারে আসে। একটু আগে তোমরাই তো রুটি নিয়ে গিয়েছিলে, আবার নিতে এসেছো নাকি? আমার মেয়ের হাতের রুটি বলে কথা। চুপ কর বুড়ো, এইসব কি রুটি দিয়েছিস? খাওয়ার সঙ্গে সঙ্গে পেট মোচড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ গো কাকা, আর বলবেন না, আমার ছোট ভাইটা এই দোকানের রুটি খেয়ে সকাল থেকে শুধু বমিই করে চলেছে। এসব ভেজাল্লা জিনিস বেচে আমাদের কাছে। ভেজালের জিনিস কেন বিক্রি করব? দীর্ঘ 2 মাস যাবৎ ব্যবসা করছি। আমার মেয়ে এই রুটিগুলোকে সন্তানের মতো ভালোবেসে বানায়। ভেজাল হওয়ার কোনো আশঙ্কা নেই মা, তোমাদের ভুল হচ্ছে। ও বেটা, টাকা দিয়ে রুটি কিনে আমরা কি তোর কাছে এখানে ভুল কথা বলতে এসেছি? এতদিন ধরে আমাদের টাকায় ঠকিয়ে এসেছিস, সবাই মিলে এই বুড়োটাকে মারো। এরপর সমস্ত গ্রামবাসী মিলে সেই বৃদ্ধকে মারতে থাকে। সততাই ছিল আমাদের ব্যবসার প্রধান পুঁজি, কিন্তু আজ আমাদের খাবারে ভেজাল আছে বলে দাদুকে কতই না মার খেতে হলো। আমরা কি সত্যি অপয়া মা? আমরা যেখানে যাই সেখানেই কেন এরকম হয় আমাদের জন্য দাদুর? তুই শান্ত হ, তুই শান্ত হ। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ষড়যন্ত্র আছে। আচ্ছা, আমি সকালে যখন বাজারে গিয়েছিলাম, ঘরে কি কেউ এসেছিল? সোমা, বল, বল না, চুপ কর, আগে বল। হ্যাঁ মা, সকালে গৌরী কাকিমা এসেছিল, ব্যবসার খোঁজ খবর নিচ্ছিল। এরপর আমি জল খাবার এনে দেখি উনি চলে গিয়েছে না খেয়েই। তবে কি উনি এসবে? না সোমা, আমরা আমাদের সন্দেহের বশে চোখে না দেখে কাউকে তো অপবাদ দিতে পারি না। তবে মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে মা। কিন্তু এবার আমাদের কি হবে? দাদুর তো শীঘ্রই চিকিৎসা করাতে হবে। দাদুর সারা শরীরে ভীষণভাবে আঘাতের চিহ্ন। এক কাজ করো মা, তুমি গৌরী কাকিমার কাছে গিয়ে কিছু টাকার সাহায্য চাও। সে তো আজকে সকালে এসে ভীষণ ভালো ব্যবহার করছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, গৌরী দিদির কাছে গিয়ে একটু সাহায্য চাই, তার তো টাকার অভাব নেই। দিদি ভাই, দয়া করে আমায় কিছু টাকা ধার দিন, আমি আবার সব শুধিয়ে দিব। আমার বাবা ভীষণ অসুস্থ, তাকে শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। ও মা, তুমি তো আমার 10 বছরের ব্যবসাটা গিলে নিজে ব্যবসায় একেবারে উঠে গেছো, তা তোমার আবার টাকা চাইতে হয় কেন? তোমার টাকা নেই নাকি? দিদি, তুমি তো জানোই আজকে সকল গ্রামবাসীরা মিলে আমায় ভুল বুঝে সমস্ত ব্যবসা আমার গুটিয়ে দিয়েছে। আমার হাতে কোনো টাকা নেই, বাবাকে অনেক মেরেছে। কিছু টাকা দাও দিদি, হাতে সময় নেই যে। আমাকে কি পাগল কুকুর কামড়েছে যে তোকে সাহায্য করব? তোকে সাহায্য করলে গ্রামবাসীরা আমায় পিটিয়ে গ্রাম ছাড়া করবে। এবার যা তুই এখান থেকে। আমার ব্যবসা মারতে এসেছিলি, এবার তোরাই মরবি। হে ঈশ্বর, তুমি আমায় কয়বার ভেঙে দিবে? আমি তো আর উঠে দাঁড়াতে পারছি না। আমার জন্য বুড়ো লোকটারও আজ এই অবস্থা। তুমি আমাকেই তুলে নাও না। তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে এক ছোট্ট পরী এসে হাজির হয়। ও মেয়ে, তুমি সাত সকালে এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। আরে তুমি কে? তুমি কোথা থেকে এখানে এলে? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি একটা পরী। আমি হলাম প্রজাপতিদের রানী। সকাল সকাল তোমার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। তুমি কাঁদছো কেন মেয়ে? তোমার কি এমন দুঃখ? আমায় বলো, আমি তোমায় সুখ দেব। আমার জীবনে দুঃখ অনেক, সেগুলো নিয়ে আমার কষ্ট নেই। তবে আমি চাই আমার বাবা, আমার মেয়ে, ওরা আজীবন সুখে থাকুক। দুঃখ যেন ওদের ছুঁতেও না পারে। সঙ্গে সঙ্গে ছোট্ট পরী মন্ত্র বলে আস্ত একটি সোনার রুটি হাজির করে। এই নাও, এই জাদুর রুটি তোমার ভাগ্য বদলাবে। এই রুটি তোমায় এরকম আরো অনেক রুটি দিবে যতক্ষণ পর্যন্ত তুমি লোভ করবে না। যখনই কোনো লোভী হাত এই রুটিকে স্পর্শ করবে, এই রুটি বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। যাও, ভালো থাকো, তোমার জন্যই ভালো থাকার অধিকার। এরপর সেই জাদুর রুটি মালতীকে প্রতিদিন সোনার রুটি দিতে থাকে। এভাবেই কিছুদিনের মাঝে সোনার রুটি বিক্রি করে মালতী ভীষণ বড়লোক হয়ে যায়। তার বৃদ্ধ বাবা এবং মেয়েকে নিয়ে ভীষণ সুখে থাকে। অন্যদিকে গৌরী এসব দেখে হিংসায় ফেটে যাচ্ছিল। রাতের আধারে গৌরী
চুপে চুপে মালতীর বাড়িতে গিয়ে তার সোনার রুটিটি চুরি করে নেয়। অবশেষে এই রুটিও এখন আমার হাতে। এই রুটি, তুই আমায় অনেকগুলো সোনার রুটি দে, আমি যেন সেগুলো বিক্রি করে মালতীর চেয়ে অনেক বড় লোক হয়ে যাই। সঙ্গে সঙ্গে বিছানা ভর্তি সাপ আসে এবং সমস্ত ঘর এবং রুটিতে আগুন জ্বলে যায়। সঙ্গে সঙ্গে গৌরী সেখান থেকে পালিয়ে যায়। তার সমস্ত বাড়ি আগুনে পুড়ে যাচ্ছিল। মালতী বোন আমার, আমায় রক্ষে কর, তোর জাদু রুটি আমার বাড়িটা পুড়িয়ে দিল, তুই কিছু একটা কর রে বোন। কোথায় যাব? এই বাড়ি ছাড়া তো কিচ্ছু নেই রে বোন। চুরি করবার বেলায় মনে রাখা দরকার ছিল, এখন আমার কাছে সাহায্য চাইতে এসেছো। একটা কথা মনে রেখো, চোরের বাড়িতে কোনোদিনই দালান হয় না। এবার তোমাকে তোমার পাপ ভোগ করতে হবে। তুমি যাও এখান থেকে, আমার কিছুই করার নেই। আমায় ফিরিয়ে দিস না বোন, আমি সমস্ত গ্রামবাসীর কাছে স্বীকার করে নেব তোর রুটিতে কোনো ভেজাল ছিল না। আমি ওই দিন সব মিশিয়েছিলাম, তারপরও তুই আমার বাড়িটাকে বাঁচা। আমার ব্যবসায় তুমি ঝামেলা করে আমায় তো আটকে রাখতে পারোনি। একটা কথা মনে রাখবে, যারা হিংসুটে তারা কোনো দিন এগোতে পারে না। তোমাকে তোমার পাপ ভোগ করতেই হবে, আমার কিচ্ছু করার নেই। বেরিয়ে যাও এ বাড়ি থেকে। মাধবপুর নামক ছোট্ট এক গ্রামের কোণে এক ছোট্ট কুঁড়ে ঘরে এক অন্ধ লোক তার 3 কন্যাকে নিয়ে বসবাস করত। তার স্ত্রী বহু বছর আগে মৃত্যুবরণ করে। বড় মেয়ের নাম ছিল মিতা, মেজ মেয়ের নাম ছিল রীতা। তারা দুজন সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত। ছোট মেয়ের নাম ছিল গীতা, সে একা সমস্ত সংসার কষ্টে চালাতো। বাবা, ও বাবা, আমি এখন গিন্নিমার বাড়িতে কাজে যাচ্ছি, তোমার জন্য রেঁধে রেখেছি, খেয়ে নিও সময় মতো বাবা। মারে, বাবা হিসাবে আমি অনেক লজ্জিত যে নিজের এই কোমল মেয়েটাকে এভাবে লোকের বাড়িতে কাজ করে খাটিয়ে মারছি। ওরম করে বলো না গো বাবা, তুমি তো আজীবন অনেক কিছু করলে। তোমার এই দুঃসময় তোমার পাশে যদি দাঁড়াতে না পারি তাহলে কেমন মেয়ে হলাম বাবা। আমি তবে যাই বাবা, দেরি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে রে মা, শোন না মা, আমার বাতের ব্যথাটা অনেক বেড়েছে, আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসিস মা। ও তাই বুঝি? ঠিক আছে বাবা, তোমার বাতের ব্যথার জন্য আমি ওষুধ নিয়ে আসবো। কি রে গীতা, ইদানিং কাজে তুই এত দেরি করে আসিস কেন? গিন্নিমা তো ভীষণ বকাবকি করে। কি আর বলবো দিদি, অসুস্থ বাবা, এত বড় একটা সংসার একা একা চালিয়ে কুলিয়ে উঠতে পারি না, তাই দেরি হয়ে যায়, এই আর কি। বাবার বাতের ব্যথাটা খুব বেড়েছে, কিছু ওষুধ কেনার টাকা প্রয়োজন। আমায় কটা টাকা দিতে পারবে গো দিদি? আমি আবার সামনের মাসে শুধিয়ে দিতাম। আহারে, তোর কথা শুনে অনেক কষ্ট লাগলো, কিন্তু আমি আরেক হতবাগী, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি যে কষ্টে দিনকাল পার করছি। তুই তো জানিস স্বামীটা আমাদের ছেড়ে কত আগেই চলে গেছে। কি আর করব বোন বল? ও তাই বুঝি? ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আমি গিন্নিমার কাছে চেয়ে নেব। এই যে নবাবজাদি, ইদানিং কাজকর্মে এত দেরি করে আসা হয় কেন? এরকম করে আসা হলে কিন্তু কাজে রাখতে পারবো না আমি, বোঝা গেছে? ক্ষমা করবেন গিন্নিমা, আসলে বাবা অনেক অসুস্থ থাকে তো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আসতে আসতে দেরি হয়ে যায়, এই আর কি। তা বলছি, বাপকে নিয়ে যখন এত চিন্তা, তাহলে বাপের কাছে বাড়িতেই কুটুম সেজে বসে থাকো না। আমার ঘরে কাজ নিয়ে আমার টাকা ধ্বংস করছো কেন? ক্ষমা করবেন গিন্নিমা, এরপর থেকে আমি আর বিলম্ব করে আসবো না। তা বলছিলাম, আমার বাবা ভীষণ অসুস্থ, ওষুধ কেনার জন্য কিছু টাকা প্রয়োজন। সামনের মাসের বেতন থেকে কিছু টাকা আমায় একটু দেওয়া যাবে গিন্নিমা? ওই তো কাজের মাঝে শত রকম ফাঁকিবাজি, কিন্তু টাকা চাওয়ার বেলায় মুখ তুলে চলে আসতে লজ্জা লাগে না? টাকার গাছ নিয়ে বসে আছে নাকি? কোনো আগাম টাকা দিতে পারবো না, এখনই চোখের সামনে থেকে দূর হ। কিরে ছোট, তোকে সেই কবের থেকে বলছি একটু মাছ মাংসের ব্যবস্থা কর, তা না শুধু ডাল ভাত আর ডাল ভাত, এই একই খাবার আর কত খাবো শুনি? বর্দি, তুই তো সবই জানিস, লোকের বাড়িতে কাজ করে বাবার এত অসুস্থতা, এই সব কিছু সামনে সংসারে মাছ মাংস জোগাড় কি করে করব আমি একা হাতে? দিদি তুই বল আমায়, আমি তো পারছি না।
হয়েছে হয়েছে, তা একটা বাড়িতে কাজ কেন করিস? আরো 2-3টা বাড়িতে কাজ নিয়ে নে, তাই তো হয়ে যায়। সে কবে থেকে বলেছি আমার পাউডারটা ফুরিয়ে গেছে, সেটাও এনে দিচ্ছিস না। ধুর ধুর, ভালো লাগে না এইসব। দিদি, আমি একা হাতে এত কিছু কি করে সামলাবো? এক কাজ কর না, তোরা একটু 2-1টা বাড়িতে কাজ নে। 3 বোন মিলে কামাই করলে সংসারটা তো ভালোভাবে চলে যায়, তাই না? তোদেরকে তো আগেও বলেছি, তোরা তো শুনিস না আমার কথা। কি তুই কি বললি? তুই আমাদেরকে কাজ করতে বললি? তোর জায়গা কোথায় আর আমাদের জায়গা কোথায়? তুই কাজ করে খেতে পারিস, কিন্তু আমরা পারবো না। আমাদের সুন্দর হাত নষ্ট হয়ে যাবে, বুঝেছিস তুই? 2 টাকা রোজগার করে সংসারে দিস বলে তোর এত ঘ্যাম বেড়ে গেছে যে তুই আমাদের কাজের কথা বলিস? আমার ভুল হয়ে গেছে বর্দি, আমার ভুল হয়ে গেছে মেজদি। আমি আর কোনো দিন তোদের কাজের কথা বলবো না। আমি একা যা পারি তাই করে তোদের খাওয়াবো। এ কি, একটা থালিতে অল্প কিছু খাবার পড়ে আছে, এছাড়া তো আর কোনো খাবার নেই। যাকগে, দুপুরে আমার আর খাওয়া হবে না, এটা বাবাকে গিয়ে খাওয়াতে হবে। দেখেছিস বর্দি, ছোট সাহস দিন দিন কতটুক বেড়ে গেছে যে আমাদেরকে কাজের কথা বললো। সাহস দেখে আমি অবাক। যেমন সাহস দেখিয়েছি ঠিক তেমন শিক্ষা দিয়েছি। বেশি করে খাবার খেয়ে এসেছি, এখন দুপুরে না খেয়ে থাকুক, বুঝুক পেটের জ্বালা কেমন। হ্যাঁ রে, আমিও বেশি করে খেয়েছি, জানি হতচ্ছাড়িটা খেতে না পায়। তবে আর যাই হোক, ওর হাতের ডালটা আজকে সেই স্বাদ হয়েছিল না রে দিদি, বল? রাখ রাখ, ওর হাতের আবার স্বাদের খাবার। দুধ, এই আয় তো, এখন একটু বিশ্রাম করি, বিকালে উঠতে হবে। বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে, আসো দুজনে মিলে একসাথে খেয়ে নি। ভীষণ ক্ষুধা পেয়েছে আমার বাবা। মারে, আজকেও তোর দিদিরা তোকে অনেক কথা শুনিয়েছে, তাই না? আর আমি এইসব মুখ বুঝে সহ্য করছি। ওহো বাবা, বড় দিদিরা থাকলে ওরকম কথা শোনায়। ওসব নিয়ে তুমি ভেবো না তো। তুমি একটু খাও বাবা, কষ্ট করে। আজও ডাল ভাত বাবা, ঠিক আছে? বেশি কষ্ট হবে না তো তোমার বাবা? না রে মা, তোর হাতের মজার ডাল আর সাথে কাগজি লেবু, আর কি চাই? কি গো গীতা, কেমন আছিস? কি খবর তোর? এই তো ভালো আছি বৌদি, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি রে গীতা। তা তুই তো ভালো নেই, সারাদিন ঘরের সব কাজ তো তোকে একাই করতে দেখি। তোর ঢিংরি ঢিংরি 2টো বোন আছে, ওরা কি করে শুনি? হ্যাঁ, আসলে ঠাম্মি, দিদিরা আমার কাজে অনেক সাহায্য করতে চায়, আমি দিই না, কারণ আমি একটু বেশি কাজ করতে ভালোবাসি, এই আর কি। আমাদের থেকে ওইসব লুকাতে পারবি না রে গীতা, সবই বুঝি। তুই তো ঘরে রোজগার করিস, সব তুই করিস, তাহলে ওদের এসব সহ্য করছিস কেন? ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দে, একা রাজ কর বাড়িতে, বুঝেছিস বোন? তোর ভালো চাই তাই বললাম। তোমরা আমাদের অনেক পরিচিত প্রতিবেশী দেখে তোমাদের এরকম কথার আমি কোনো উত্তর দিলাম না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন আমার দেহে প্রাণ আছে আমি আমার পরিবার নিয়ে একসাথে থাকবো। ও বাবা গো, মরে গেলাম গো, ওরে বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? শরীরটা খারাপ লাগছে বুঝি? ও বাবা বলো। তোকে তো বলেইছিলাম রে মা, বাতের ব্যথাটা অনেক বেড়েছে। মনে হচ্ছে মরেই যাবো এই ব্যথায়। ওষুধ তো আনলি না রে মা। বাবা গো, আজকে রাতের মতো একটু কষ্ট করো, আমি কালকের মাঝে ঠিক তোমার ওষুধের একটা ব্যবস্থা করে নেব বাবা। নিজ বাবা এতটা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আর আমি একটু টাকা কোথাও থেকে সাহায্য পাচ্ছি না যে বাবার জন্য ওষুধটা কিনে বাবাকে একটু শান্তি দিব। কেমন মেয়ে হলাম আমি। তখনই গায়ত্রী দেবীর ছেলে সুজয় সেখানে আসে। প্রথম দেখায় গীতাকে দেখে সুজয়ের ভীষণ পছন্দ হয়। এমন সুন্দরী মেয়ে সে এর আগে দেখেনি। এ কি,
তুমি কে সুন্দরী কন্যা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি হলাম এক জনম দুঃখী, যার দুঃখের কোনো শেষ নেই। তবে এই দুঃখের ভাগ নিতে চাইছেন কে আপনি? বলুন না, আগে তো দেখিনি আপনাকে। আমি হলাম গায়ত্রী দেবীর একমাত্র ছেলে সুজয়। এতদিন শহরে পড়াশোনার সুবাদে ছিলাম, আজ বাড়ি ফিরে এসেছি। তা তুমি তোমার সমস্যাটা আমায় বলতে পারো। ও সুজয় বাবু, আমার বাবা ভীষণ অসুস্থ, তার জন্য আমার কিছু ওষুধ কেনা প্রয়োজন। টাকা নেই, সে টাকার সাহায্য আমি কোথাও পাচ্ছি না। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসার টাকা আমি তোমায় দিব। এই ধরো, এই টাকাটা রাখো, লাগলে আরও নিও। ধীরে ধীরে অন্ধ লোকটির শারীরিক অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ এত তারার মাঝে আমাদের ডাকলে? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার শরীরের অবস্থা দিনকে দিন খারাপই যাচ্ছে রে মা। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। তোরা 3 বোন মিলেমিশে থাকিস, ছোট বোনটার দিকে একটু লক্ষ্য রাখিস। তুমি কি বলতে চাও বাবা? আমরা কি ওর দিকে লক্ষ্য রাখি না? আর তুমি এরকম মরি মরি করে আর তো মরই না। এগুলো এখন পূরণ হয়ে গেছে বাবা, নতুন কিছু বলো, বুঝেছো? আরে মা, অনেক কষ্টে জীবনের সম্বল জমিয়ে তিলে তিলে উত্তর পারে একটা ছোট্ট জমি আছে। ওই জমিটা তোরা 3 বোন ভাগাভাগি করে সমান করে নিস। তোরা 3 জন মিলেমিশে থাকিস রে মা, আলাদা হোস না কোনো দিন। কোন জায়গায় এক ছটাক জমি রেখেছো, ওটার মাঝে আবার 3-3টা ভাগ করতে বলছো? এক কাজ করো বাবা, ওই জমিটায় তোমার চিতা বানিয়ে তোমার দেহ দাহ করতে কাজে লাগবে। আমাদের কোনো প্রয়োজন নেই, অথবা তোমার আদরের ছোট মেয়েকে দিয়ে দাও। অবশেষে এত বছর পড়ালেখার পর বাড়ি ফিরেছিস, এবার ধুমধাম করে তোর বিয়েটা দেব বাবা। ওই পাশের গ্রামের মস্ত বড় বণিকের একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দিব ভাবছি। বিয়েতে বণিক অনেক পণ দিবে আমাদের, বুঝেছিস? লাভেই লাভ। আহ মা, আমি তো কেবলমাত্র বাড়িতে আসলাম, কিছুদিন ঘুরি ফিরি, এরপর না হয় বিয়ে নিয়ে কথাবার্তা বলো। এত তারা কিসের মা? বুঝি না আমি এইসব তোমার। কে রে বাবা সুজয়, ওরম ভাবে কথা বলছিস কেন? তোর কি আবার শহরে নিজের কোনো পছন্দ আছে নাকি? ওহো মা, তুমি সবসময় এত ভুল বুঝো কেন? ওরকম কিছু নয় মা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব, ঠিক আছে? ও বাবা, দিদিদের কথায় কিছু মনে করো না, ওরা অন্তর থেকে তোমায় ভীষণ ভালোবাসে বাবা। না রে মা, কিচ্ছু মনে করিনি। বাপ হয়ে মেয়েদের কোনো দিন সুখে রাখতে পারিনি। মেয়েরা তো ওসব বলবেই। ওই উত্তর পাড়ের জমিটা তোর হাতে দিয়ে গেলাম রে মা। শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে, মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচতে পারবো না, তোদের আর দেখতে পারবো না। বাবা, বাবা গো, তুমি আমার ছেড়ে কেন চলে গেলে বাবা? দিদি, এবার তোরা খুশি হয়েছিস তো? কালকে বাবাকে কতটা কষ্ট দিয়ে কথা বললি। তোরা যদি এই সংসারে একটু রোজগার করে আমায় সাহায্য করতি, তাহলে হয়তো আমার বাবাকে আমি চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারতাম। কিরে, তুই আবারও আমাদেরকে কাজ করার কথা বলছিস? যে যাওয়ার সে তো চলেই যাবে, সেটার জন্য তুই এভাবে আমাদের দোষ দিতে পারিস না, বুঝেছিস? তুই এখন থেকে বেশি বেশি কাজ করে আমাদের খাওয়াবি। আমি এখন আর কেন কাজ করব? যার জন্য কাজ করতাম সেই তো আর বেঁচে নেই। আমি আর একটি কাজও করতে পারবো না। তোদের পথ তোরা দেখে নে দিদি, আমি এভাবেই দিন কাটিয়ে দিব। কি রে গীতা, তুই নিজে আমাদের রোজগার করে খাওয়াস বলে তুই সবসময় আমাদের কাজ নিয়ে এভাবে খোঁটা দিতে পারিস না। আমরাও কাজ করে খেলে তোর চেয়ে ভালো রোজগার করব, বুঝেছিস? লাগবে না তোর কাজ আমাদের। কি যুগ এলো, তোমাদের বাবা তোমাদের সামনে মরে লাশ হয়ে আছে আর তোমরা ঝগড়াঝাটিতে লেগে আছো। এভাবেই এক অসহায় বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মৃত্যুতে গীতা একেবারেই ভেঙে পড়ে। সে সারা দিন বাবা মায়ের ছবির সামনে বসে কান্নাকাটি করত। সে আর কাজ করত না।
এতদিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে কাজে আসছো না, কি হয়েছে গীতা? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এখন থেকে আমি কারো বাড়িতেই কাজ করব না সুজয় বাবু। কিন্তু কেন গীতা, তুমি কি মায়ের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, না সুজয় বাবু, গিন্নিমার কোনো কথাই আমি কষ্ট পাইনি। যার জন্য কষ্ট করে টাকা রোজগার করতাম সেই মানুষটাই আর পৃথিবীতে নেই। আমি আর কার জন্য লোকের বাড়ি যাব বলুন তো? এ কি বলছো গীতা? তোমার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমাকে তুমি জানালেও না। তুমি কান্না করো না, তোমাকে আমি আর অসহায় থাকতে দিব না। আমি তোমায় বিয়ে করে আমার স্ত্রী করব, তোমায় রানী বানিয়ে রাখবো। এ কি বলছেন কি আপনি? আপনাদের জায়গা কোথায় আর আমার জায়গা কোথায়? গিন্নিমা এই সম্পর্ক কোনো দিন মেনে নেবেন না। এ হয় না সুজয় বাবু, এ হয় না। মনের মিল থাকলে সব কিছুই সম্ভব হয় গীতা। মা হয়তো বা প্রথমে মেনে নিবে না, পরে ঠিক মেনে নিবে, কারণ তুমি হচ্ছে লক্ষ্মী মেয়ে, তোমার উপর মন তো বসবেই। এরপর গীতা ও সুজয় মন্দিরে গিয়ে নিজেদের মতো বিয়ে করে নেয়। এইসব আমি কি দেখতে পাচ্ছি বাবা সুজয়? এইসব কি সত্যি নাকি কল্পনা? না মা, এই সব কিছুই কল্পনা না, সব কিছুই সত্যি। আমি গীতাকে বিয়ে করে নিয়েছি মা, আমি ওকে খুব ভালোবাসি মা। শহরে তোকে কত কষ্ট করে পড়ালেখা করালাম, বড় করলাম, বড় এক ঘরে তোর বিয়ে দিব, কত কত পণ আনবো, আর শেষে কিনা তুই ভিখিরি বাড়ির মেয়েটাকে বিয়ে করে নিলি সুজয়? হ্যাঁ, আমি মানছি মা, গীতাদের আর্থিক অবস্থা অতটা উন্নত নয়, তবে পৃথিবীতে কি টাকাই সব মা? গীতার মনটা অনেক ভালো, ও আমাদের পরিবারকে অনেক সুখী করে তুলবে। তুমি দেখো মা, দেখো। মা, আপনি সুজয়বাবুকে একদম ভুল বুঝবেন না। বাবা মরে যাবার পর আমার অসহায়ত্ব দূর করতেই সুজয়বাবু এমন সিদ্ধান্ত নিয়েছেন। উনি খুব ভালো মনের মানুষ মা। আমি আপনাকে কোনো দিন কষ্টে রাখবো না মা। কয়দিন আগে আমার বাড়িতে কাজ করে আমায় গিন্নিমা মালকিন এইসব বলে ডাকতি, আর আজ আমায় সরাসরি মা বলে ডাকছিস? তোর সাহস তো কম না। আমার ছেলে তোকে বউ হিসাবে মেনে নিয়েছে, আমি কোনোদিন মানবো না, বুঝেছিস ভিখারি? কি গো, সকালে নাস্তা তৈরি করেছো? আগে আগে ক্ষমা করবেন মালকিন, অনেক কাজের চাপে নাস্তা এখনো তৈরি করতে পারিনি। আমি এক্ষুনি করে দিচ্ছি। না না না, তুমি যেটা করছো সেটাতেই থাকো, আমি নাস্তা তৈরি করে নিচ্ছি, কোনো ব্যাপার না। এ কি মালকিন, আপনি কাছে হাত দিবেন কেন? আমিও তো এককালে তোমাদের মতোই সাধারণ মানুষ ছিলাম। আজ বড়লোক বাড়ির বউ হয়ে গেছি বলে সেই জিনিস ভুলে গেলে হবে বলো? এরপর গীতা তার শাশুড়ির জন্য নাস্তা নিয়ে যায়। এই যে মা, নিন আপনার নাস্তা, সকাল থেকে কিছুই খাননি, এবার একটু খেয়ে নিন, অসুস্থ হয়ে যাবেন তো আপনি মা। তোকে না আমি একদিন বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না, তারপরও কেন তোর ওই অপয়া মুখ দিয়ে আমায় মা বলে ডাকিস? বড়লোক বাড়ির বউ হওয়ার খুব শখ, তাই না? দূর হ আমার চোখের সামনে থেকে, ভিখিরির মেয়ে। ঠিক আছে, আমি আপনাকে আর কোনো দিন মা বলে ডাকবো না। দয়া করে খাবারটি খেয়ে নিন, খাবারের সাথে রাগ করতে নেই, খেয়ে নিন। খাবার খাওয়াতে এসেছিস? কে জানে খাবারের মাঝে বিষ টিস মিশিয়ে রেখেছিস কিনা। খাবো না তোর খাবার আমি, তোরই খাবার তুই নিজেই খেয়ে নে, সর সর। কি ব্যাপার বউ, তোমার মুখটা ওরম পানসে দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোমায় তো আমি বারবার বলেছিলাম আমায় বিয়ে করো না। মা এই বিয়েটা কোনোভাবেই মেনে নিবে না। এখনও এত অশান্তি, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না এইসব আমার। আপাতত কিছুদিন কষ্ট সহ্য করো, মা একদিন ঠিক নিজের ভুল বুঝে তোমায় মেনে নিবে, আমি তোমায় বলছি। সে একদিনটা কবে আসবে সুজয় বাবু? এসব আমার আর ভালো লাগছে না। দেখলি বর্দি, ছোট আমাদের সামনে কেমন ভোলাবালা সেজে থাকতো, ও তো একটা ছুপা রুস্তম বের হলো, কেমন বড়লোক বাড়ির বউ হয়ে গেল, আর আমরা ছোট্ট কুটিরেই থেকে গেলাম। দিদি, এই ছিল আমাদের কপালে? হ্যাঁ বল না দিদি, ও দিদি। কি আর বলবো বল, সবই আমাদের ভাগ্যের দোষ। আমরা এত সুন্দরী হয়েও অত বড়লোক বাড়ির বউ হতে পারলাম না, আর ও কি না ওরকম বাড়িতে গিয়ে কেমন রাজত্ব করছে।
এইভাবে ওর জীবন সুখী হবে আর আমরা মেনে নিব? এ হতে পারে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ওর জীবন থেকে সুখ কেড়ে নিতেই হবে। কাল সকালেই যাব আমরা ওর শ্বশুর বাড়িতে। আরে বর্দি, মেজদি, তোরা হঠাৎ এখানে কি মনে করে? বাবা মরার পর থেকে তুই তো এই দিদি দুটোকে ভুলেই গেছিস। আমরা কি তোকে আর ভুলতে পারি? তাই তোকে দেখতে চলে এলাম। ছোট, কেমন আছিস বোন আমার? তোকে খুব মনে পড়ে রে। তা এই দিদি দুটোকে বাড়ির ভিতরে আসতে বলবি না বোন? হ্যাঁ, তোরা আমায় এত ভালোবাসিস দিদি। আয় আয় আয়, বাড়ির ভিতরে এসে কয়দিন থাকবি, আমি তোদের জন্য রান্নাবান্নার আয়োজন করছি। এরপর গীতা তার দু বোনের জন্য রান্নাবান্নার আয়োজন করতে থাকে। গীতার শ্বশুরবাড়ি আমরা যতটুক না বড় ভেবেছিলাম, এ তো তার চেয়ে আরো বেশি বড়, ঠিক যেন রাজপ্রাসাদ। হ্যাঁ মেজো, তা যা বলেছিস, ঠিক যেন রাজপ্রাসাদের এক রাজকীয় রানীর মতো বাস করছে ওই শয়তানি। ওর সুখে আগুন জ্বালিয়ে দেব। ঠিক তখনই গীতার শাশুড়ি সেখানে আসে। আরে বাবা, তোমরা আবার কারা? তোমাদেরকে তো এর আগে আমার বাড়িতে দেখিনি। আগে মাসিমা, আমরা হলাম গীতার বোন। আমি ওর বড় বোন আর ও হচ্ছে ওর মেজো বোন। বেড়াতে এসেছি আমরা। ওরে বাবা, এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি নাকি? তা তোমার বোন তো আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে ফাঁদে ফেলে বিয়ে করেছে। এখন তোমরা আবার কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছো? আপনার রাগ করাটা খুবই উচিত মাসিমা। যে কাজ ঘটেছে আমরাই অবাক। যে কিনা এই বাড়িতে কাজ করে পেট চালাতো, সে কিনা এই বাড়ির বউ হয়ে গেল। হা হা হা, আফসোস, খুবই আফসোস। আরে তোমরা কি রীতার সত্যিকারের বোন নাকি সৎ বোন? হ্যাঁ, এমন কিছু বলছো বোনের নামে? ওর আপন বোন বলেই ওর এত পাপ অত্যাচার সহ্য করেও আমরা একই বাড়িতে ওর সাথে থাকতাম। আপনাকে নিজের মানুষ মনে করে একটা কথা বলি মাসিমা, ও হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত চুন্নি। কয়দিন পর পর আমার বাবার অনেক টাকা খরচ করতো। সেই দুঃখে দুঃখেই তো বাবা মরে গেল। এলাকার মানুষদেরও অনেক কিছু চুরি করতো। আপনি সাবধানে থাকবেন। আপনার বাড়িতে তো অনেক কিছু আছে মাসি, কখন আবার কোনটা নিয়ে নেয় কে জানে। আরে বাবা, এইসব কি বলছো? এই মেয়ে খারাপ জানতাম, কিন্তু এই মেয়ে যে এত বড় চোর সেটা তো জানতাম না। এখন আমার ছেলের সামনে যে করেই হোক এটা আমায় প্রকাশ করতে হবে, যে করেই হোক। হে বিধাতা, এ আমার কি সর্বনাশ হলো গো! হায় হায় গো, আমার কি হলো? আরে মা, তোমার কি হয়েছে? সকাল সকাল এরকম করে চেঁচামেচি করছো? হ্যাঁ, আর বলিস না বাবা সুজয়, তোর ঠাকুমা আমায় একটা বংশীয় গহনা দিয়েছিল আমার ছেলের বউকে দেওয়ার জন্য। সেই গহনাটা আমি আর দেখছি না, চুরি হয়ে গেল রে। এ কি বলছেন মা? চুরি কেমন করে হবে? আমাদের বাড়িতে তো কয়দিন যাবৎ কোনো বাইরের লোক আসা যাওয়া করেনি। বাহিরের কেউ আসেনি মানে? তুই তো হইলে এই ঘরে বাহিরের কেউ। তুই আমার ওই গহনা চুরি করেছিস, চুন্নি মেয়ে কথাকার। হাহ, মা, তুমি কি পাগল হয়ে গেলে? মানছি তুমি গীতাকে পছন্দ করো না, তাই বলে তুমি ওকে এভাবে চোর বলতে পারো না মা। ও এরকম ধরনের মেয়ে নয় মা। শুনো, যেহেতু মার আমাকে সন্দেহ হচ্ছে, তাহলে মা আমার ঘরে এসে সমস্ত ঘরটা পরখ করে দেখে নিক। এরপর তারা সবাই মিলে গীতার কক্ষে যেতে থাকে। সেখানে গিয়ে খাটের নিচ থেকে সেই গহনা উদ্ধার হয়। দেখেছিস খোকা সুজয়, তোকে বলেছিলাম না তোরই বউই গহনাটা চুরি করেছে। এই জন্যই সবসময় বলতাম জাতের বিয়ে বিয়ে করিস। দেখেছিস তো, দিন শেষে একটা চুন্নি বিয়ে করেছিস রে বাবা। হায় হায় রে। হ্যাঁ কি মা, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন মা, আমি এই গহনা চুরি করিনি। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন মাকে? আমি আর কি বলবো গীতা, আমি তো নিজের চোখকে আর অবিশ্বাস করতে পারছি না। ছি 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 ছি, তোমায় আমি এতটা ভালোবেসেছি আর তুমি কি না, ছি, গহনা লাগলে আমায় বলতে। না, এটা আমি সহ্য করব না। তুমি চলে যাও এই বাড়ি থেকে, এতেই তোমার মঙ্গল। একি, তুমি আমায় চলে যেতে বলছো কেন? আমি কোথায় যাব? আমায় তোমরা দাঁড়িয়ে দিও না। এই হতচ্ছাড়ি, অভিনয় বন্ধ কর, বেরিয়ে যাই বাড়ি থেকে, বের হ। এরপর গীতা কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
তোমাদের কারণে ওই হতচ্ছাড়িটাকে আমার ছেলের জীবন থেকে তাড়াতে পেরেছি। খাও মা, পেট ভরে খাও তোমরা। আর কত খাবো মাসি, খেতে খেতে পেটটা ফুলে গেছে। এবার আমাদের বাড়ি যেতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। তবে আমরা যাই কেমন? আরে আরে, এইসব কি বলছো? তোমাদের কারণে আজকে আমি এই সুখের দিন দেখতে পেরেছি। তোমাদের যেতে হবে না, তোমরা এখানেই থাকবে। যখন যা লাগবে আমায় বলবে। ঠিক আছে মাসি, আমরা এখানেই থাকবো। কোনো দিন ওই গীতাকে বাড়ির আশেপাশে আসতে দেব না। বাবা মা, তোমরা তো কোনো দিন আমাকে চুরির শিক্ষা দাওনি, তাহলে কেন আজ ওরা আমায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল? আমার তো মনে হচ্ছে এখানে বড়দি আর মেজদিরও ভীষণ রকমের ষড়যন্ত্র আছে। এমনকি সুজয় বাবুও আমায় ভুল বুঝলেন। এখন আমি কোথায় যাব? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বেশ কয়েকদিন হলো ওই হতচ্ছাড়িটা আমার ছেলের জীবন থেকে গেছে। এইবার আমার ছেলেটাকে একটা নতুন বিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম কথা বলতে বলতে হঠাৎ গায়ত্রী দেবীর ভীষণ বুকে ব্যথা ওঠে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে শহরের মস্ত বড় হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল। ডাক্তারবাবু, হঠাৎ আমার মা এরকম অজ্ঞান হয়ে গেলেন। মিস্টার সুজয়, আপনার মায়ের একটা কিডনির অবস্থা ভীষণ খারাপ, একেবারে লাস্ট স্টেজে আছেন উনি। এ কি বলছেন ডাক্তার সাহেব? কিছু একটা করুন, যত টাকা লাগে আমি দিব, নো প্রবলেম, প্লিজ। আসলে বিষয়টা টাকার নয়, ওনার কিডনির সাথে ম্যাচিং কিডনি এই মুহূর্তে আমরা কোথাও পাচ্ছি না। আপনি আপনার তরফ থেকে চেষ্টা করুন, আমরা দেখছি বাকিটা কি হয়। সুজয় সব দিকে সাহায্য চেয়েও তার মায়ের জন্য কোনো কিডনি জোগাড় করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। এ কি গীতা, তুমি এখানে? হ্যাঁ সুজয় বাবু, আমি এখানে। আপনার মায়ের এত বড় বিপদ, আপনি আমায় পর ভেবে জানালেন না ঠিকই, কিন্তু আমি দূরে থাকতে পারিনি, তাই ছুটে চলে এসেছি খবর পাওয়া মাত্রই। কিন্তু আমার মা আর আমি তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ওসব কথা ছাড়ুন না সুজয় বাবু, আপনারা আমার সাথে কি করেছিলেন ওইসব দিয়ে আমার কিছু যায় আসে না। মেয়ে হয়ে মায়ের বিপদে একটু পাশে দাঁড়াতে চাই। আমার কাজ ফুরিয়ে গেলে আমি আবার আমার বাড়িতে চলে যাব, আমায় করতে দিন। এভাবেই গীতা তার শাশুড়ির জন্য তার একটি কিডনি নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। আমি জানতাম আমার ছেলে আমায় ঠিক বাঁচিয়ে নেবে। না মা, আমি তোমায় বাঁচাতে পারতাম না যদি সময় মতো গীতা এসে হাজির না হতো। মা, সবই গীতার অবদান। এইসব তুই কি বলছিস? ওই অলক্ষণের নামটা কেন নিচ্ছিস? এরপর সুজয় তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে, যা শুনে তার মা অবাক হয়ে যায়। এসব তুই কি বলছিস বাবা সুজয়? এই বৌমাকে আমি কত কষ্ট দিয়েছি, আর এই বৌমা আজকে আমায় কিডনি দিয়ে দিল। হা বিধাতা, এই বৌমার সাথে যে আমি অনেক বড় অন্যায় করেছি। এই কথা বলে সে তার ছেলের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। আমার শাশুড়ির আপন না হয় আমি ছিলাম না, কিন্তু তোরা তো আমার আপন দিদি ছিলি। তোরা আমার শাশুড়ির মনে এত বড় মিথ্যে বিষ কি করে ঢেলে দিতে পারলি? তোরা সত্যি আমার আপন দিদি তো? ছি 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 ছি, আমি আর তোদের চেহারা দেখতে চাই না। আসলে হিংসার বশবর্তী হয়ে আমরা অন্ধ হয়ে গেছিলাম ছোট। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তাড়িয়ে দিস না। এ বাড়িতে দুটো ভালো মন্দ খেতে পেয়ে বেঁচে আছি, আমরা কোথায় যাব বল? তোমাদের কোনো ক্ষমা হবে না, উল্টে তোমাদের নামে আমি আরও থানায় গিয়ে মামলা করব। না না না, অমন করে বলবেন না, আমাদের ভুল হয়ে গেছে। ছোট, এই দিদিদের ক্ষমা করে দে না, ক্ষমা কর বোন। ঠিক আছে, আমার বাবা সবসময় আমায় বলতেন ক্ষমা করা মহৎ গুণ। আমি তোদের ক্ষমা করে দিলাম, তবে তোরা আর এই বাড়িতে থাকতে পারবি না। বাবা যে উত্তরপাড়ের জমিটা আমায় দিয়েছিল, সেই জমিটা আমি তোদের নামে করে দিলাম। যা, সেই জমিতে গিয়ে চাষবাস করে নিজেদের মতো সুখে থাক। কোনো দিন আমার জীবনে তোরা আসিস না। তোরা ভালো থাক। যা দিদি, তোরা চলে যা, চলে যা। হ্যাঁ হ্যাঁ রে ছোট, আমরা তোর সাথে এত অন্যায় করলাম, তারপরও তুই আমাদের ক্ষমা করে দিচ্ছিস।
তার উপর আবার আমাদের চলার জন্য উত্তরপাড়ের জমিটাও দিয়ে দিলি। তুই আমাদের নিয়ে এত ভাবিস বোন, আর আমরা এইসব কি করে ফেললাম। গীতা বৌমা, তুই আমায় ক্ষমা করে দে রে মা। আমি যে হিরে চিনতে ভুল করেছি, আমায় ক্ষমা কর মা, ক্ষমা কর। আপনি তো আমার মা, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জিত করবেন না মা। আমি জন্মের পর কোনো দিন মায়ের ভালোবাসা পাইনি, আপনি শুধু আমার মায়ের মতো ভালোবাসবেন। এভাবেই আমি জীবনের সব দুঃখ ভুলে যাব মা।